নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে আছি পূজা। শনিবার জি20 শীর্ষ সম্মেলনের প্রথম দিন শুরুতেই উদ্বোধনী ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে জি20 শীর্ষ সম্মেলনের পর্বে মোট 15 জন রাষ্ট্রনেতার সঙ্গে পার্শ্ব বৈঠক করবেন নরেন্দ্র মোদী। বিশ্বজুড়ে তৈরি হওয়া বিশ্বাসের সংকট কাটিয়ে উঠতে হবে। জি20 সম্মেলনে সবকা বিকাশের বার্তা প্রধানমন্ত্রী। इस स्तंभ पर प्राकृत भाषा में लिखा है, हेवं लोकसा हित मुखेति अथ इयं नातिसु हेवं, अर्थात मानवता का कल्याण और सुख सदैव सुनिश्चित किया जाए। 2500 साल पहले भारत की भूमि ने यह संदेश पूरे विश्व को दिया था। आइए इस संदेश को याद कर इस G20 समिट का हम आरंभ करें। 21वीं सदी का यह समय पूरी दुनिया को नई दिशा दिखाने वाला और नई दिशा देने वाला एक महत्वपूर्ण समय है। ये वो समय है जब बरसों पुरानी चुनौतियां हमसे नए समाधान मांग रही हैं और इसलिए हमें ह्यूमन सेंट्रिक अप्रोच के साथ अपने हर दायित्व को निभाते हुए ही आगे बढ़ना है। फ्रेंड्स, कोविड-19 के बाद विश्व में एक बहुत बड़ा संकट विश्वास के अभाव का आया है। युद्ध ने इस ट्रस्ट डेफिसिट को और गहरा किया है। जब हम कोविड को हरा सकते हैं तो हम आपसी विश्वास पर आए इस संकट पर भी विजय प्राप्त कर सकते हैं। आज G20 के प्रेसिडेंट के तौर पर भारत पूरी दुनिया का आह्वान करता है कि हम मिलकर सबसे पहले इस ग्लोबल ट्रस्ट डेफिसिट को एक विश्वास, एक भरोसे में बदलें। यह हम सभी के साथ मिलकर चलने का समय है और इसलिए सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास का मंत्र हम सभी के लिए एक पथ प्रदर्शक बन सकता है। वैश्विक अर्थव्यवस्था में उथल-पुथल हो, नॉर्थ और साउथ का डिवाइड हो, ईस्ट और वेस्ट की दूरी हो, फूड, फ्यूल और फर्टिलाइजर का मैनेजमेंट हो, टेररिज्म और साइबर सिक्योरिटी हो, हेल्थ, एनर्जी और वाटर सिक्योरिटी हो, वर्तमान के साथ ही आने वाली पीढ़ियों के लिए हमें इन चुनौतियों के ठोस समाधान की तरफ बढ़ना ही होगा। फ्रेंड्स, भारत की G20 प्रेसिडेंसी देश के भीतर और देश के बाहर इंक्लूजन का, सबका साथ का प्रतीक बन गई है। भारत में ये पीपल्स G20 बन गया। करोड़ों भारतीय इससे जुड़े। देश के 60 से ज्यादा शहरों में 200 से ज्यादा अधिक बैठकें हुई। শনিবার জি20 শীর্ষ সম্মেলনের প্রথম দিন ছিল। শুরুতেই উদ্বোধনী ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি উল্লেখ করেছেন, দিল্লিতে 2500 বছর পুরনো একটি স্তম্ভে লেখা রয়েছে মানবজাতির কল্যাণের কথা। এই সম্মেলনে সেই বার্তা আরও বেশি বাস্তবায়িত করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন। নয়াদিল্লিতে জি20 শীর্ষ সম্মেলনের পর্বে মোট 15 জন রাষ্ট্রনেতার সঙ্গে পার্শ্ব বৈঠক করবেন নরেন্দ্র মোদী। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক,
তাছাড়াও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্লোকজ এবং দেখা যায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মোলানির সঙ্গেও বৈঠক করবেন মোদি। তাছাড়াও দেখা যায় এদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং না আসলেও আসছেন চীনা প্রিমিয়ার লি কিয়াং। G20 শীর্ষ সম্মেলনের আগে তিব্বতে চীনা দখলকারীর বিরুদ্ধে দিল্লির মজনুকা টিলা এলাকায় বিক্ষোভ দেখালেন ভারতে বসবাসকারী তিব্বতীরা। Bureau Report, Tripura News 8. টাকারজলা এলাকার এক জনজাতির যুবক বিকৃত মানসিকতার বশবর্তী হয়ে তার মাকে একাধিকবার দর্শন করে। এর পরিপ্রেক্ষিতে মায়ের দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে এবার দেখা যায় বিশালগড় সিভিল জজ ভারতীয় দণ্ডবিধির 376-এর 2 নম্বর ধারায়
অভিযুক্ত ছেলেকে সশ্রম আজীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। মাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ছেলের আজীবন কারাদণ্ডের সাজা ঘোষণা। ঘটনা বিশালগড়ের টাকারজলা এলাকাতে। আমরা কাগজে কলমে সভ্য সমাজে বসবাস করি, কিন্তু প্রতিনিয়ত এমন কিছু কিছু ঘটনা আমাদের সমাজের বুকে ভেসে ওঠে যেগুলোর উপরে ভিত্তি করে নিশ্চিতভাবে বারংবার আমরা ভাবতে বাধ্য হই এ কেমন সমাজে আমরা আছি। এবার আশ্চর্যের হলেও সত্যি, মাকে ধর্ষণের দায়ে ছেলের কারাদণ্ড হলো। ঘটনার বিবরণে জানা যায়, বিগত বছর টাকারজলা এলাকার এক জনজাতি যুবক বিকৃত মানসিকতার বশবর্তী হয়ে তার মাকে একাধিকবার ধর্ষণ করেছে। এর পরিপ্রেক্ষিতে মায়ের দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে টাকারজলা থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে উপযুক্ত তদন্ত চালায়। অবশেষে গতকাল অর্থাৎ শুক্রবার বিশালগড় সিভিল জজ ভারতীয় দণ্ডবিধির 376-এর 2 ধারায় অভিযুক্ত ছেলেকে সশ্রম আজীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশেষ করে নিজের জন্মদাত্রী মাকে সভ্য সমাজের বাসিন্দা ছেলে কিভাবে দর্শন করতে পারে? আমাদের সমাজ কোন দিকে ধাবিত হচ্ছে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। মাননীয় এডিশনাল সেশন জাজ বিশালগড় একটি মামলা যার নাম্বার ST টাইপ 1 19/2022, উক্ত মামলায় আজকে তার চূড়ান্ত রায় প্রদান করেন। উক্ত মামলার অভিযোগ ছিল একজন ভিকটিম গত 5/5/2022 ইংরেজি তারিখ টাকারজলা PS একটি লিখিত অভিযোগ করেন যে ওনার ছেলে নাম অজয়দেব বর্মা গত 2/5/2022 ইংরেজি তারিখে তার মাকে ধর্ষণ করেন। তারপরে উক্ত মামলা টাকারজলা PS লিপিবদ্ধ হয়। পরবর্তী সময়ে আসামিকে গ্রেপ্তার করা হয় এবং উক্ত আসামি অজয়দেব বর্মাকে জেল হেফাজতে রেখে সম্পূর্ণ বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়। বিচার প্রক্রিয়া চলাকালীন মাননীয় আদালতে 20 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করেন এবং আজকে মাননীয় আদালত ভারতীয় দণ্ডবিধির 376(2)(F) IPC ধারা মোতাবেক অভিযুক্ত আসামি অজয়দেব বর্মাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডিত করেন, লগে 10,000 টাকা জরিমানা করেন। উক্ত মামলা তদন্তকারী অফিসার ছিলেন SI দিলুর জামাতিয়া এবং SI জেকব ত্রিপুরা। উক্ত মামলা ভিকটিম উনি হলেন আসামির মা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমতলী থানার পুলিশ ফুলতলী মতিনগর এলাকায় বাদল মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে 5 বস্তা কাপড় সহ বাদল মিয়াকে গ্রেফতার করে নিয়ে আসে। পুলিশের ধারণা হয়তো বাংলাদেশে সেগুলো বিক্রির উদ্দেশ্যেই মজুত করেছিল। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। বাড়িতে অবৈধভাবে মজুত থাকা 5 বস্তা কাপড় উদ্ধার করলো আমতলী থানার পুলিশ। পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছ থেকে তথ্য পেয়ে শুক্রবার আমতলী থানার পুলিশ অভিযান চালায় ফুলতলী মতিনগর এলাকায় বাদল মিয়ার বাড়িতে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে 5 বস্তা কাপড় উদ্ধার করে। অভিযোগ, বাদল মিয়া কাপড়ের বস্তাগুলির কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি এবং কোনো সদুত্তরও দিতে পারেনি। পুলিশ 5 বস্তা কাপড় সহ বাদল মিয়াকে গ্রেফতার করে আমতলী থানায় নিয়ে আসে। পুলিশের ধারণা এগুলি কোথাও থেকে চুরি করেছে বাদল মিয়া এবং বিক্রির জন্যই বাড়িতে মজুদ রেখেছে। পুলিশের ধারণা হয়তো বাংলাদেশে সেগুলো বিক্রির উদ্দেশ্যেই মজুদ করেছিল। পুলিশের মামলা নিয়ে তদন্ত করছে। আমরা আজকে ফুলতলী মতিনগর এলাকায় আমরা মোবাইল করছিলাম। হঠাৎ একটা আমাদের সুপারিনটেন্ডেন্ট পুলিশ ওয়েস্ট ত্রিপুরা ওনার কাছ থেকে একটা ইনফরমেশন পেয়েছি যে বাদল মিয়ার বাড়িতে কিছু অবৈধভাবে চুরির কাপড় মজুদ রাখা আছে। সেই ইনফরমেশন অনুসারে আমরা বাদল মিয়ার বাড়িতে আমরা রেড করি এবং টোটাল 5 বস্তা, যার বাজার মূল্য প্রায় 5 লাখ টাকা হবে, আমরা কাপড় উদ্ধার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সে কোনো সদুত্তর দিতে পারেনি এবং কাপড়ের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তাই আমরা সন্দেহ করছি যে কোনো দোকান থেকে এগুলো চুরি করে এনেছে বিক্রি করার উদ্দেশ্যে। আমরা 380 এবং 411 দ্বারা একটা মামলা নিয়ে তদন্ত করব। এগুলো কি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই নিয়েছে?
বাংলাদেশেও তো কোনো জায়গাতে বিক্রি করার উদ্দেশ্যে চুরি করে এনে রেখেছে। কিসের কাপড় এগুলো? হ্যাঁ, কিসের কাপড় এগুলো? কাপড়গুলি এগুলি শার্টের কাপড়, শার্টের থান কাপড়। আপনারা কোন জায়গায় অভিযান করেছেন এটা? এটা হলো ফুলতলিতে। এই সঙ্গে কি আর কিছু আছে কি কেউ মানে এই জড়িত? এটার সঙ্গে জড়িত আছে সেটা আমরা তদন্ত করে দেখবো যে তার সাথে তার যে গ্যাং তারা কীভাবে আনছে বা কীভাবে বিক্রি করছে, কীভাবে চুরি করছে, সেগুলো আমরা তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আমরা দেখবো। যাকে আটক করেছেন অন্যান্য নাম? অন্যান্য বাদল মিয়া। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দুদিনের রাজ্য সফরে আসলেন এনসিসির উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জেনারেল গগনদীপ। তিনি কলেজ টিলা স্থিত রাজ্যের প্রধান এনসিসি ক্যাম্প পরিদর্শন করেন। রাজ্যে আসলেন এনসিসির উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জেনারেল গগনদীপ। এনসিসির বিভিন্ন বিষয়গুলো পর্যবেক্ষণ করা সহ আসন্ন এনসিসির ফেস্টিভ্যাল নিয়ে এই সফর বলেই মেজর গগনদীপের দাবি রয়েছে। দুদিনের রাজ্য সফরে ইতিমধ্যে রাজ্যের অবস্থান করছেন এনসিসির উত্তর পূর্বাঞ্চলের এডিশনাল ডাইরেক্টর মেজর জেনারেল গগনদীপ। রাজ্য অবস্থানকালে গতকালই মেজর গগনদীপ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন স্তরের আধিকারিকদের সাথে যোগাযোগ করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বলেই জানা গেছে। এদিকে আজ অর্থাৎ 9 সেপ্টেম্বর মেজর গগনদীপ কলেজ টিলা স্থিত রাজ্যের প্রধান এনসিসি ক্যাম্প পরিদর্শন করেন এবং এই পর্বে সাংবাদিকদের সাথে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এনসিসির উত্তর পূর্বাঞ্চলের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দাবি করেছেন বরাবরই তিনি উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরা রাজ্যে এনসিসির কাজকর্ম দেখতে সফর করে থাকেন, তবে এবারের অন্য একটা বিষয়কে সামনে রেখে তিনি রাজ্যে এসেছেন বলে জানিয়েছেন। এবছর প্রতিবারের মতো এ মাসের শেষের দিকে ত্রিপুরা রাজ্যে বিশেষ এনসিসি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মেজর গগনদীপ জানিয়েছেন। এই ফেস্টিভ্যালে রাজ্যের সবকটি এনসিসি ইউনিটের ছেলেমেয়েরা উপস্থিত থেকে নিজেদের বিভিন্ন বিষয়ে কে তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি। সংশ্লিষ্ট ফেস্টিভ্যাল বা উৎসব যাতে সবার সার্বিক অংশগ্রহণের মধ্য দিয়ে সাফল্যমণ্ডিত হয় সে ব্যাপারে যাবতীয় দিক নির্দেশিকা স্থির করার জন্যই এই মুহূর্তে এনসিসির অন্যতম আধিকারিকের রাজ্য সফর বলে জানা গেছে। पता है मैं एडिशनल डायरेक्टर जनरल हूँ एनसीसी का। 7 स्टेट के एनसीसी में देखता हूँ, अपने नॉर्थ ईस्ट के जो 7 स्टेट है। और मेरा नॉर्मल विजिट है, बार बार मैं आता हूँ अपना यूनिट्स को देखने, बच्चों को मिलने जो हमारे एनसीसी में कर रहे हैं। तो एनसीसी के उसमें मेरे ये सेकंड विजिट है। इस बार बल्कि बहुत सक्सेसफुल विजिट रही है क्योंकि मैं सीएम साहब को भी मिल पाया और एजुकेशन मिनिस्ट्री के कमिश्नर को भी मिला हूँ। तो जो हमारे कुछ इश्यूज़ हैं और जो हमारा प्लान्स है एनसीसी को और बढ़ाना त्रिपुरा में और लेके जाना बॉर्डर डिस्ट्रिक्ट्स में, तो वो सब सीएम साहब से डिस्कस किया है। और बाकी मैं यूनिट्स और अपने कॉलेजेस को देखने आया हूँ कि कैसा हमारा काम चल रहा है, क्योंकि एनसीसी के लिए जो अगले 2-3 महीने ये हमारे बड़े ज़रूरी महीने होते हैं। इसमें हमारे थल सेना कैंप होता है, रिपब्लिक डे कैंप का पूरा तैयारी होता है और वेरियस अदर इवेंट्स। मीडिया से और बाकी उनसे मेरा सिर्फ यही गुजारिश है, अभी एक हम बहुत बड़ी एनसीसी फेस्टिवल कर रहे हैं जो त्रिपुरा में पहली बार हो रहा है, आज तक त्रिपुरा में हुआ नहीं है। और ये अभी इस मंथ एंड में ही होगा, जिसमें हम अपने एनसीसी के बच्चे जितने भी कॉलेज हमारे हैं 26 कॉलेज जिसमें एनसीसी है, उनके बच्चे आएंगे और परफॉर्म करेंगे, अपना टैलेंट दिखाएंगे। एंड मैं होप करता हूँ कि मीडिया एज वेल एज हमारे बाकी लोकल पॉपुलेशन अटेंड करेगी और उन सबको मोटिवेट करेगी, प्रोत्साहन देगी। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুর মহকুমায় গোকুলপুর কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয় সেখানে এক রক্তদান শিবির ও বৃক্ষরোপণ অনুষ্ঠান। উদ্যোক্তা এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রয় সহ টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা দাস সহ অন্যান্যরা। মন্ত্রী সহ অতিথিরা বিদ্যালয়ের চারিদিকে বৃক্ষরোপণ করেন।
বছর একটা মিলিত হওয়া, এটাও কিন্তু একটা স্কুলের শ্রীবৃদ্ধি ঘটে। সুতরাং এটা সম্পূর্ণভাবে এটা যদি মনে রাখতে পারি, তবে কিন্তু আমরা আমাদের জায়গাটা অতীতকে সমৃদ্ধ করতে পারি। এটা স্বাভাবিক কথা, প্রত্যেকটা স্কুলেই করে, এবং আজকের দিনে বলতে দ্বিধা নেই, অধিকাংশ স্কুলে কিন্তু প্রাক্তনী সম্মেলনগুলো খুব জোরদারভাবে করে। আমার বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়, আমার নিজের স্কুল আছে, আমি যেখান থেকে শুরু করেছি বলতে দ্বিধা নেই। আমার শুরু হয়েছে হরিয়ানন্দ স্কুল থেকে, মাঝপথে আমি স্টুডেন্ট, যেটা আউটগোয়িং হায়ার সেকেন্ডারি অ্যান্ড ফার্স্ট ব্যাচ অফ মাধ্যমিক, সেই ছাত্র আমি। আমার মাধ্যমিক চলে গেছে কলকাতাতে, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্র ছিলাম। ত্রিপুরা চলে গেছে ওয়েস্ট বেঙ্গল, আবার এসেছি ত্রিপুরাতে। কলেজও আমার এমবিবি কলেজ থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে। তো স্বাভাবিকভাবেই আমি প্রতিটা আমার এই যত অতীতের স্কুলগুলো, স্কুল এবং কলেজ, আমার সময় আমি কোথাও বাদ দিই না, প্রত্যেকটি অনুষ্ঠানে থাকার চেষ্টা করি। এটাতে আলাদা একটা আনন্দ হয়, কেননা প্রত্যেকে আমরা যে যার কর্মে ব্যস্ত থাকি। যারা চাকরি করি তারা করি, যারা বিজনেস করি তারা করি, যারা এই রাজ্যে নেই বাইরে চলে যায়, যারা এই দেশে নেই যারা বাইরে চলে যায়, কিন্তু এইসব উপলক্ষ করে কিন্তু সকলে একটা মিলনের সূত্র হয় এবং প্রত্যেক খবর হয়, যা আমরা খবর রাখি। এটা একটা আলাদা একটা অনুভূতি, এটা আলাদা একটা চেতনাবোধ, এবং এটা কিন্তু ভুললে চলবে না। সুতরাং সেগুলো সুযোগ হয় একমাত্রের মাধ্যমে। বহু মামলা নিষ্পত্তি হলো শনিবার। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের মোট 65টি মামলা নিষ্পত্তি আগরতলা আদালত চত্বরে পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের তরফে বেশ কয়েকটি বেঞ্চ বসে। জাতীয় লোক আদালতকে ঘিরে বেশ সাড়া পড়ে সেদিন। কয়েক হাজার মামলার নিষ্পত্তি হলো লোক আদালতে। বহু মামলার নিষ্পত্তি হলো শনিবার জাতীয় লোক আদালতে। এদিন ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত জেলা মহকুমা আদালতে বসে জাতীয় লোক আদালত উপলক্ষে বেঞ্চ। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের তরফে বসে লোক আদালত। উচ্চ আদালতে বসে একটি বেঞ্চ। মোট 65টি মামলার নিষ্পত্তির জন্য তোলা হয় সেদিন। মোট 71টি বেঞ্চে প্রায় 15,000-এর উপর মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় শনিবার। আগরতলা আদালত চত্বরে পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের তরফে বেশ কয়েকটি বেঞ্চ বসে। এসব আদালতে নিষ্পত্তির জন্য উঠে পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত মামলা, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত মামলা, তাছাড়াও দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এর মধ্যে রয়েছে মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ মামলা, ভোক্তা আদালত সংক্রান্ত মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের মামলা। এবছরের তৃতীয় জাতীয় লোক আদালতকে ঘিরে বেশ সাড়া পড়ে। নিষ্পত্তি হতে পারে, কতগুলি মামলা উঠছে? অ্যাকচুয়ালি আজকের যে লোক আদালত হচ্ছে সেটা তৃতীয় জাতীয় লোক আদালত, এবং এই লোক আদালতে আমরা দু ধরনের মামলা নেওয়া, একটা মামলা আর একটা হলো মামলা হয়নি কিন্তু ডিসপিউট আছে, এই ধরনের প্রি লিটিগেটিভ ডিসপিউট নেওয়া হচ্ছে। তো প্রি লিটিগেটিভ ডিসপিউট নেওয়া হচ্ছে 7,467, আর এমনিতে মামলা বা কেস নেওয়া হচ্ছে 7,804। মোট 15,271টি মামলা নেওয়া হচ্ছে, এবং হাইকোর্টে যে একটা বেঞ্চ হচ্ছে সেখানে 65টি মামলা নেওয়া হয়েছে। আর বাকি সব মামলাগুলো আমাদের যেগুলো জুডিশিয়াল স্টেশন আছে, সবটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এবং কিছু সাব ডিভিশনাল হেডকোয়ার্টার, ওইখানে বাকি মামলাগুলো নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত তো আমরা যা দেখতে পাচ্ছি যে লিটিগেন্টসরা আসছেন, দে আর ইন্টারেস্টেড, এবং চেষ্টা করা হচ্ছে যাতে সবার যে ডিসপিউটগুলো আছে আপোষ মীমাংসায় যাতে শেষ করা যায়, এবং সবাই যাতে মামলাগুলো শেষ করে বাড়িতে যেতে পারেন সুন্দরভাবে। স্যার, এরকম লোক আদালত জমে থাকা মামলা কমানোর ব্যাপারে কতটুকু সহায়ক হয়ে থাকে? হ্যাঁ, লোক আদালত তো ভীষণভাবে লিটিগেন্টসদের জন্য সহায়ক। কারণ হলো, এক নম্বর, এখানে কোনো আইনি খরচ, লোক আদালতে মামলা তোলার জন্য কোনো আইনি খরচ দেওয়ার দরকার নেই। 2 নম্বর জিনিস, এটা অ্যাপিল হয় না, এইখানেই চিরতরে শেষ হয়ে যায়। সুতরাং বাকি টাইম লিঙ্গারিংয়ের কোনো সুযোগ নেই এটাতে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা এমনিতে যখন লিটিগেশনগুলো চলতে থাকে কোর্টে, তারপরে হয়তো একদিন জাজমেন্ট হবে, মামলা শেষ হবে, অ্যাপিল হবে, তারপরে অ্যাপিলের রায় হবে, কিন্তু ওইখানে তাদের যে এনমিটিটা ক্রিয়েট হয়, এই এনমিটি কোনটা শেষ হয় না। এটা অনেক সময় বংশ পরম্পরায়ও চলতে থাকে।
কিন্তু লোক আদালতে যখন একটা মামলা নিষ্পত্তি হয় তাদের মধ্যে আর ওই এনমিটি থাকে না, তাদের মধ্যে একটা সুন্দর সুসম্পর্ক গড়ে ওঠে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রতিবেশী দীর্ঘদিন ধরে ছোটো একটা ডিসপিউট নিয়ে চলছে এদের মধ্যে মামলা, কিন্তু যখন তাদের মধ্যে একটা সুসম্পর্ক আসবে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এইটাই সবচেয়ে বেশি লাভ, আর খরচের দিক দিয়েও লাভ, সময়ের দিক দিয়েও লাভ। স্যার, বিভিন্ন ক্ষেত্রে মামলা আছে, আজকে সব থেকে বেশি কোন বিষয়ের উপর মামলা বেশি আছে? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ট্যাট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। 2022 সালের ডিসেম্বর মাসে টিআরবিটি শিক্ষক পদে নিয়োগের জন্য ট্যাট পরীক্ষা নিয়েছিল। পরীক্ষায় প্রায় 4000 পরীক্ষার্থী ছিলেন। ইতিমধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে টিআরবিটি। প্রায় 350 জন উত্তীর্ণ হয়েছে ট্যাট 1, ট্যাট 2-তে। উত্তীর্ণরা শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। তারা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান দ্রুত তাদের নিয়োগের বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। এখন দেখার বিষয় হচ্ছে শিক্ষা দপ্তর ট্যাট উত্তীর্ণদের দ্রুত নিয়োগ করেন কিনা। ডিসেম্বর 29 এবং 30 পরীক্ষা দিয়েছিলাম। প্রায় 40,000 পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে ট্যাট 1 পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 200 জন এবং ট্যাট 2 পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রায় 165 জন। তো আমাদের টিআরবিটি থেকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, সমস্ত প্রসেসিং কমপ্লিট। তো এই রাষ্ট্রবাদী এবং জনদলীয় সরকারের কাছে আমরা অনুরোধ রাখছি, বর্তমান যিনি শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীও বটে, তো স্যারকে আমরা অনুরোধ রাখছি যে আমাদের যাতে অতি সত্বর নিয়োগের ব্যাপারটা উনি দেখেন ওনার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে। তো আমরা জানি যে আগামীকাল মডেল কোড অফ কন্ডাক্ট উঠে যাবে। তো এটা থাকা এতদিন চলাকালীন সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তো আমরা আশা রাখবো যে আগামী কিছুদিনের মধ্যে আমাদের যারা আমরা ট্যাট কোয়ালিফাই করেছি আমাদের বিষয়টা উনি অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন। আমরা অত্যন্ত আশাবাদী সরকারের কাছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ও প্রাণ পাখি ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ৭৩তম জন্মদিন উপলক্ষে আগামী 17 সেপ্টেম্বর ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটে 50 পাবিয়াছড়ার মাননীয় বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাসের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে নম বিকাশ উৎসব। যে উৎসবে থাকছে নানান সামাজিক কর্মসূচি সহ জমকালো সেলিব্রিটি নাইট। তাই এই উৎসবে রাজ্যের আপামর জনসাধারণকে আমন্ত্রণ জানিয়ে উৎসবের কর্মসূচিগুলি সামনে তুলে ধরলেন 50 পাবিয়াছড়ার মাননীয় বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস। নমস্কার, যতন খুলুমকা। আগামী 17 সেপ্টেম্বর ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তথা বিশ্ব নেতা নরেন্দ্র ভাই মোদীজির ৭৩তম জন্মদিনকে সামনে রেখে কুমারঘাট পিডাব্লিউডি মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের সামাজিক কাজ, সেবামূলক কাজের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথমেই যোগা হবে, 500 জন ভলেন্টিয়ার সেখানে থাকবে নম টি শার্ট নিয়ে, এবং একই সঙ্গে সেই যোগা কার্যক্রম চলবে। তারপর স্বচ্ছ ভারত অভিযান হবে, 500 ভলেন্টিয়ার সেখানে থাকবেন। সবাই কুমারঘাট শহরে স্বচ্ছ ভারত অভিযান হবে। তারপর ড্রাগস ফ্রি প্রোগ্রাম থাকবে এবং ড্রাগসের উপরে আলোচনা হবে। যারা প্রফেশনাল কাউন্সিলর রয়েছেন ওনারা এবং যারা কিউর পেশেন্ট তাদেরও সেখানে রাখা হবে, তাদের বক্তব্য সেখানে তুলে ধরা হবে। তারপর ডোনেশন প্রোগ্রাম, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীজির ৭৩তম জন্মদিন, তাই ৭৩ জন পরিবারকে পিজি রেশন কার্ড প্রদান করা হবে এবং যারা বিকলাঙ্গ রয়েছে
73 জন বিকলাঙ্গ ভাই বোনকে তাদের যন্ত্রপাতি দেওয়া হবে এবং 73 জন স্টুডেন্টকে গীতা দেওয়া হবে। তারপর ডান্স পারফরমেন্স ফ্রম অল ওভার দ্য 28 স্টেট, 28টি স্টেটে থেকে 28টি টিম আসবে, যারা এখানে তাদের ট্র্যাডিশনাল ডান্স এবং সং এগুলা তারা প্রদর্শন করবেন। খুবই সুন্দর সেই বিষয়টা থাকবে। তারপর স্পিচ বাই স্পেশাল গেস্ট এবং অর্গানাইজার, আমাদের যারা অতিথি থাকবেন ওনাদের বক্তব্য থাকবে সেখানে। তারপর সেলিব্রিটি পারফরমেন্স, তারপর তাদেরকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকবে। দুজন সেলিব্রিটি আসছেন, তাদের সেই অনুষ্ঠান থাকবে। উক্ত অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য এবং সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমরা আপনাদের কাছে আবেদন রাখছি। সবাই সপরিবারে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আপনারা নন্দিত করে তুলবেন। আমার মহান ব্যক্তিত্বের জন্মদিনে আপনাদের সকলের সহযোগিতা আমি একান্তভাবে কামনা করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার। যতন কুলুঙ্কা আমবাই। ফিরে এলাম বিরতির পর। সাম্প্রতিক কয়েকদিন ধরে কাঠালিয়া সার্কেলের এলাকায় পাড়ায় পাড়ায় গবাদি পশু অজানা রোগে আক্রান্তিত হয়ে পড়ার খবর উঠে আসছে। এবার স্থানীয় গোপালকদের দাবি রয়েছে অতি দ্রুত যারা চিকিৎসকরা রয়েছে সেই চিকিৎসা সহ ক্যাম্পেইনের ব্যবস্থা না করা হলে গ্রামীণ এলাকায় গবাদি পশু রক্ষা করা সম্ভব নয়। কাঠালিয়া ভেটেরিনারি সার্কেল এলাকায় পাড়ায় পাড়ায় গবাদি পশু অজানা রোগে আক্রান্ত হচ্ছে সাম্প্রতিক সময়ে। স্থানীয় গোপালকদের দাবি অতি দ্রুত চিকিৎসা সহ ক্যাম্পিং এর ব্যবস্থা না করলে গ্রামীণ এলাকার গবাদি পশু রক্ষা করা সম্ভব নয়। সাম্প্রতিক কয়েকদিন ধরে কাঠালিয়া সার্কেলের প্রাণীর চিকিৎসালয়ের দায়িত্বে থাকা কর্মীরা যুদ্ধকালীন তৎপরতা নিয়ে গোপালকদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে চিকিৎসা ও ইনজেকশন সহ নানা ওষুধ দিয়ে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়ে আসছে, কিন্তু তাতেও যথেষ্ট নয়। এতেও আশঙ্কা থেকে যাচ্ছে। উত্তর মহেশপুর পঞ্চায়েত এলাকার ৩ নং ওয়ার্ডের অসীম মজুমদারের একটি বাছুর ৮ই সেপ্টেম্বর এই জাতীয় রোগে আক্রমণে মারা যায় এবং শুধু অসীম মজুমদারেরই নয়, একাধিক পরিবারের গবাদি পশুর মৃত্যু ঘটছে। প্রায় প্রতিদিনই কাঠালিয়া সার্কেল এলাকার নানা স্থান থেকে খবর উঠে আসছে। সংবাদকর্মীকে কাছে পেয়ে গোপালক অসীম কান্নায় ভেঙে পড়েন। প্রকৃত অর্থে বলতে হয় কাঠালিয়া প্রাণী সম্পদ দপ্তরের চাহিদা অনুযায়ী যথেষ্ট কর্মী স্বল্পতা রয়েছে, অথচ গোটা সার্কেলে বর্তমানে ২০০০ পরিবার গবাদি পশু পালন করে আসছে। ধারণা করা হচ্ছে যত সময় যাচ্ছে এ জাতীয় ভাইরাস রোগ আরও জটিল আকার ধারণ করার সম্ভাবনা প্রকট হয়ে দাঁড়িয়েছে। শুধু যে কাঠালিয়া তাই নয়, গোটা সোনামুড়া মহকুমা জুড়ে এই জাতীয় গবাদি পশু রোগাক্রমণের ঘটনা বা খবর উঠে আসছে। এবারে প্রাণী সম্পদ দপ্তর দ্রুত কার্যকারী পদক্ষেপ নেওয়ার অত্যন্ত প্রয়োজন, এমনটাই দাবি করেন স্থানীয় গোপালকরা। বাদ যাচ্ছে না, ওরাও এসে আন্তরিকভাবে চেষ্টা করছে, ডিএসও যোগাযোগ করছে, আজ সকালও ফোন করেছিল। আমাদের স্থানীয় ধ্রুব, খোকন ওরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছে। ধ্রুব এসে সকালে এটাকে ইনজেকশন করে গেছে। খোকনকে ফোন করেছিলাম, এই যে খোকনও এসেছে। ওরা স্থানীয়ভাবে থাকাতে চিকিৎসা পরিষেবাতে কিছুটা মনে শক্তি এবং সাহস পায়। ওদেরকে ফোন করলে ওরা কখনো বিরক্ত হয় না। অসংখ্যবার ফোনে বিরক্ত করে মনটাকে সান্ত্বনা দিতে পারছি না। এটা তো বুঝতে পারছি না। সারা শরীর, এরপরে গায়ে গোটা গোটা হয়ে যায়, পা ফুলা থেকে খাওয়া দাওয়া বন্ধ, প্রচুর জ্বর। অ্যাকচুয়ালি এখন তো সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে, আমার নাম খোকন নোয়াতিয়া, আমি সিনিয়র এআরডি অ্যাসিস্ট্যান্ট। তো আমরা তো দেখতেছি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এলএসডি রোগ প্রাদুর্ভাব হয়েছে। তো আমাদের দপ্তরের আমাদের স্যার বিও যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে টিকা করার জন্য, মোটামুটি আমরা টিকা সব জায়গাতেই করছি। টিকা করার পরেও দেখছি এই রোগটা এফেক্টেড হয়। তো আমরা অনবরত সবার সাথে যোগাযোগ করি যে এরিয়াতে ভ্যাকসিন করা হয়,
ভ্যাকসিন করার পরেও মানে যেভাবে মানে রোগগুলা ছড়াইতে আছে, আমরা প্রত্যেকটা বেনিফিশিয়ারি এবং কৃষক ভাইদেরকে জানাই, যদি ওই ধরনের কোনো গায়ের মধ্যে গোটা উঠতে থাকে বা পা ফুলতে থাকে, সঙ্গে সঙ্গে হসপিটালে আমাদের। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পার্কিং এর নামে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে এক যুবককে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। ঘটনাটি সংঘটিত হয়েছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল চত্বরে। পার্কিং এর নামে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে এক যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা। ঘটনা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল চত্বরের। ঘটনাটি ঘটে শনিবার। অভিযোগ, জিবি হাসপাতাল চত্বরে নিজের গাড়ি রাখতে গেলে এক চালকের কাছে পার্কিং এর জন্য 50 টাকা নেয় এক যুবক, এবং এতে কিছুটা অবাক হয়ে যান গাড়ি চালক, কারণ সে জানে সেখানে এতদিন ধরে সেখানে সে পার্কিং লাগে না। ঘটনা স্থানীয়দের নজরে আসায় অবৈধভাবে টাকা নেওয়া যুবককে আটক করা হয়। পরে জিবি ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয় সেই যুবককে। গাড়ি পার্কিং করছে, হ্যাঁ বলে আয়াজরা ইয়ানে পার্কিং আছে, 50 টাকা নিয়ে নিছে। আচ্ছা, এরপরে তো আমি তো কইছি না, আগেবার আইছিল যে এই জমি তো কিছু পার্কিং দেওয়া তো কিছু লাগে না, দিলগন কি লাগে আমি জিজ্ঞাসা রে, হ্যাঁ কইতে দেও লাগবো। কত টাকা নিছে তোমার তে? কি কে নিছে? কি কে নিছে? তো এখানে গাড়ি পার্কিং আছে দেখে। তুমি এখানে কেন আইছলা? আমি আমার এখানে একটা আত্মীয় জিবি আছে দেখে আজ ছুটি পাইব। রোগী আছে, কোনখান থেকে আইছো তুমি? আমি হ্যাঁ, নাম কি তোমার? উইলিয়াম রিয়াং। তার আজকে পাইছো কোনখানে? রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ত্রিপুরা রাজ্য দুটি বিধানসভা নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে বলে শনিবার উদয়পুর সিপিআইএম দলের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে অভিমত ব্যক্ত করেন পার্থ কর্মকার। দেশের 7টি উপনির্বাচনের সঙ্গে ত্রিপুরা রাজ্যে দুটি বিধানসভা কেন্দ্রের অর্থাৎ ধনপুর বক্সনগর কেন্দ্রের নির্বাচন হয়েছে। এই নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে বলে শনিবার উদয়পুর সিপিআইএম দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে অভিমত ব্যক্ত করেন পার্থ কর্মকার। তিনি বলেন, মানুষ ভেবেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে এই উপনির্বাচনে, কিন্তু মানুষ লক্ষ্য করতে পারল ভোটের দিন ওই কেন্দ্রের ভোটাররা ভোট দিতে পারেননি এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে শাসক দলের বাধা। ভোট লোট হয়েছে, ফলে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি। এই ভোট লোটের বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে একত্রিত হয়ে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানান সিপিআইএম দলের পক্ষ থেকে পার্থ কর্মকার। সারা দেশে 7টি উপনির্বাচনের সাথে ত্রিপুরায় বক্সনগর এবং ধনপুরে উপনির্বাচন হয়েছে। তো উপনির্বাচনে যেটা সবচেয়ে বেশি লক্ষণীয়, যে মানিক সাহাজি মুখ্যমন্ত্রী হওয়ার পরে এটা ত্রিপুরার মানুষ ভেবেছিল যে ত্রিপুরার মানুষের কিছুটা হলেও গণতান্ত্রিক অধিকার রক্ষিত হবে, কিন্তু আমরা এবারের এই দুটি উপনির্বাচনে যেটা দেখলাম, যে ভোট কেন্দ্রে আসা ভোটারদের এবং ভোট কেন্দ্রের ভেতরে সেখানে যে পরিসর, স্বাধীনভাবে ভোটদানের যে পরিবেশ, সেটা ভেতরেও ছিল না, বাইরেও ছিল না। ভোটারদের বাধাদান দেওয়া হয়েছে বিরুদ্ধে, এবং ভোটের ভেতরেও মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে দেওয়া হয়নি। এই কিভাবে লুট হয়েছে দেখানো হচ্ছে শান্তিপূর্ণভাবে, কিন্তু ভোটের দুদিন আগ থেকে যেভাবে প্রত্যেকটা বুথে জনগণকে কবজা করে তার স্বাধীন মত প্রকাশের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, সেটা ত্রিপুরা রাজ্যের নির্বাচনে এটা দুর্লভ এবং এটা বিরল ঘটনা। কাজে এইভাবে ভোট লুটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ময়দান পালিয়ে গেলে চলবে না, আমরা বলছি যে রুখে দাঁড়াতে হবে এবং সমস্ত শক্তি মিলে, কারণ এটা একটা বড় বিপদের শক্তি বিজেপি। এটা অমৃতকাল নয়, আপদকাল চলছে। আপদকাল মানে বিপদের সম্মুখীন আমাদের দেশ। দেশের গণতন্ত্র, দেশের সংবিধান, দেশের প্রতিটা স্বাধীন সংস্থা ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। এই অর্থনৈতিকভাবে আমরা সাধারণ জনগণ ক্রমশ নিঃস্ব হচ্ছে। এই পরিস্থিতিতে আজকে এই শক্তির বিরুদ্ধে, এই শক্তিকে ছোট দেখলে হবে না। আমরা বলছি যে এই শক্তিকে ছোট না দেখে এই শক্তিকে বৃহত্তর ভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই শক্তির বিরুদ্ধে লড়তে হবে। আমরা মনে করি যে এই নির্বাচন, এটা নির্বাচন হয়নি, এই নির্বাচনকে প্রত্যাখ্যান করতে হবে
এই নির্বাচনকে বাতিল বলে ঘোষণা করতে হবে। এখানে জনগণের কোনো স্বাধীন মতামত প্রতিফলিত হয়নি। হ্যাঁ, 70 থেকে 80% বুথে পোলিং এজেন্ট দিতে পারেনি বিরোধীরা। আরে ধনপুর আসনে, বক্সনগর আসনে বিরোধী দলের লোকেরা তারা বুথ কেন্দ্রে এজেন্ট দিতে পারবে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আশ্চর্যের বিষয় যে এজেন্ট দিতে পারলো না 80-90% আসনে। হ্যাঁ, এটা বোঝাই যায় যেখানে নির্বাচনের কোনো পরিবেশই রাখেনি। পুরো মন্ত্রিসভা গিয়ে সেখানে জনগণের সমস্ত স্বাধীন মতামতের অধিকার কেড়ে নিয়েছে। কাজে এই নির্বাচন বাতিল বলে ঘোষণা করতে হবে। এই নির্বাচন ভোট লুটের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিভিন্ন দাবিতে রাজধানী শহরে সারা জাগানো মিছিল সভা করে আমরা বাঙালি রাজ্য কমিটি। মিছিল থেকে দাবি উঠে অবিলম্বে সমস্ত ডিপার্টমেন্টে শূন্য পদগুলি যেন পূরণ করা হয়। বিভিন্ন দাবিতে দেখা যায় রাজধানীর মিছিল গণ অবস্থান করলো আমরা বাঙালি। শনিবার দলের তরফে শহরে হয় সারা জাগানো মিছিল সভা। শনিবার থেকে শুরু হয়েছে তাদের দুদিন ব্যাপী কর্মসূচি। গণ অবস্থানের পাশাপাশি রয়েছে রাজ্য সম্মেলনও। আমরা বাঙালি রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শনিবার মিছিল থেকে দাবি ওঠে জাতীয় শিক্ষানীতিতে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার তালিকায় অন্তর্ভুক্তি করার জন্য এবং তার পাশাপাশি ব্যাপক গণ আন্দোলন সৃষ্টি করে সেদিন। বাংলা ভাষা, কৃষ্টি সংস্কৃতির অবদমন বন্ধ করা ও সরকারি বেসরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ করা। অবিলম্বে সমস্ত ডিপার্টমেন্টের শূন্য পদগুলি স্থানীয় বেকারদের মাধ্যমে পূরণ করার দাবি ওঠে। সব থেকে পুরনো ভাষা এটা, তাকে একমাত্র সংস্কৃত বাদ দিয়ে সব থেকে পুরনো ভাষা হচ্ছে বাংলা ভাষা। তাকে যদি ধ্রুপদী ভাষা যদি না করা হয় তাইলে এর থেকে বেশি আর দুঃখের কিছু নেই। তার মানে এর পেছনে এই বাংলা ভাষাকে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে। আমরা এই চক্রান্তকে কোনোভাবেই মেনে নেব না এবং আমরা বাঙালির পক্ষ থেকে যত দূর যাওয়া সম্ভব আমরা যাব এবং প্রয়োজন যদি হয় আবার আরেকটা স্বাধীনতা সংগ্রামের যদি প্রয়োজন হয় আমরা সেটা করব। মানে বুদ্ধিজীবী সমাজ, সুশীল সমাজ, শিক্ষিত মানুষ, তাদের কাছে আমাদের আহ্বান, এই জাতির দুর্দিনে আপনারা কি বসে থাকবেন? এইভাবে আর কতদিন চলবে আমাদের উপর নির্যাতন? আপনারা এগিয়ে আসুন, জাতিটাকে রক্ষা করুন। আপনাদের মাধ্যমে এই বার্তাটুকু সবাই কাছে, সবাই উদ্দেশ্যে আমরা দিতে চাই। দাবি কি একটাই? আমাদের দাবি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিতে হবে, শিক্ষার মাধ্যম হিসাবে ব্যবহার করতে হবে। সরকারি বেসরকারি সর্বস্তরে আমাদের মাতৃভাষা বাংলার প্রয়োগ চাই। আমাদের কৃষি সংস্কৃতির বিকাশ চাই। আমাদের আর যা কিছু দরকার সব কিছু আমাদেরকে করতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। জাতীয় সাব জুনিয়র গার্লস ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে ত্রিপুরা দল। কোচ সুজন সরকারের তত্ত্বাবধানে অনুশীলনে করে যাচ্ছে ফুটবলাররা। এবারে রাজ্য দল ভালো ফলাফল করবে এমনটাই ব্যক্ত করেন সুজন সরকার। জাতীয় সাব জুনিয়র গার্লস ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে ত্রিপুরার দল। ভালো খেলার আশা নিয়ে 62তম জাতীয় সাব জুনিয়র গার্লস ফুটবল টুর্নামেন্ট অংশ নিতে যাচ্ছে ত্রিপুরার দল। এবছর কর্ণাটকের বেলগামে হবে এই প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য দল। 10 দিন ধরে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলন করে যাচ্ছেন ফুটবলাররা এবং তার পাশাপাশি জানা যায় 11 তারিখ অবধি চলবে তাদের অনুশীলন। 22 জন ফুটবলার টিমে রয়েছেন। হেড কোচ সুজন সরকারের তত্ত্বাবধানে অনুশীলন করে যাচ্ছে ফুটবলাররা এবং 12ই সেপ্টেম্বর ত্রিপুরার টিম ট্রেনে রওনা দেবে। কর্ণাটকের বেলগামে হবে টুর্নামেন্ট। 18ই সেপ্টেম্বর উত্তরপ্রদেশের সঙ্গে প্রথম ম্যাচ খেলতে নামবে রাজ্য দল। পরবর্তীতে 3টি ম্যাচ রাজ্য দল খেলবে কেরালা, সিকিম এবং ডিএনএইচ এর সঙ্গে। হেড কোচ জানান 4টি ম্যাচ খেলবে ত্রিপুরা দল। রাজ্য দল ভালো ফলাফল করবে বলেই আশা ব্যক্ত করলেন সুজন সরকার। সেপ্টেম্বর আমরা ত্রিপুরা রাজ্যের টিম জাতীয় সাব জুনিয়র গার্লস ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি। আগামী 12 তারিখ সকাল 8টা 5-এ আমরা ট্রেন ধরবো। প্রথমেই যাচ্ছি আমরা কাঞ্চনজঙ্ঘা থেকে হাওড়া ট্রেন ধরে, হাওড়া ট্রেন থেকে চেন্নাই থেকে বেঙ্গালুর থেকে আরও 700 কিলোমিটার দূরে কর্ণাটকের, সেখানে যাচ্ছি আমরা। সেখানে ট্রেনে টিকিট পাওয়া যায়নি। আমরা ট্রেনে যাব না, কিন্তু বাই বাসে যাব। সেই টিকিট ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি। তবে আমাদের প্রথম গেম 18 তারিখ উত্তরপ্রদেশের সাথে। পরবর্তী ম্যাচ হবে আমাদের
কেরালা, তারপরে ডিএনএইচ, তারপরে হবে সিকিম। আমরা চারটা ম্যাচ খেলবো। আশা রাখছি আমাদের মেয়েদের আজকে 10 দিন যাবত প্র্যাকটিস চলছে, আগামী 11 তারিখ সকালবেলা অবধি প্র্যাকটিস যাবে। ওই দিন 11 তারিখ প্র্যাকটিস হওয়ার পরে আমাদের 12 তারিখ সকাল 8:05 আমরা উদ্দেশ্যে রওনা হব বাদারগাঁ স্টেশন থেকে। আশা করছি এখন অবধি আমাদের টিমের যে বাচ্চা মেয়েরা প্র্যাকটিস করে যাচ্ছে রেগুলার। দেখা যাক কি করতে পারি, তবে প্র্যাকটিসের খামতি নেই। মেয়েরাও সুন্দর প্র্যাকটিস করছে, প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। আশা রাখছি যেন আমাদের ত্রিপুরা টিম জাতীয় সাব জুনিয়র গার্লস টুর্নামেন্টে কিছু একটা ভালো রেজাল্ট করতে পারে। কয়জন মানে ফুটবলার আমাদের এবারে সিলেকশন হয়েছে 22 জন টিমের সাথে যাবে, আর আমরা 2 জন অফিসিয়াল যাচ্ছি। এই 22 জন প্লেয়ার আছে, এখান থেকে আমাদের ফার্স্ট 11 খেলবে, তারপরে তো ধীরে ধীরে কী করবে আশা, তখন খেলা চলবে আর কি। কোন জায়গার মধ্যে হবে টুর্নামেন্টটা হবে কর্ণাটকের বেলগাম, ব্যাঙ্গালোর থেকে আরও 700 কিলোমিটার দূরে বেলগাম। সেখানে আমরা যাব, ওইখানে স্টেডিয়ামে সকালবেলাও খেলা হবে, ইভিনিংয়েও খেলা হবে। ওই প্রস্তুতি নিয়েই আমরা যাচ্ছি। কততম টুর্নামেন্ট এটা? 62। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।